নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা। খবরে প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। মমতার বাড়িতে আজ নিয়ম রক্ষার বৈঠক, তবে আবহাওয়া বদলের কারণে বড় সিদ্ধান্তের সম্ভাবনা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সভা করার উদ্যোগ সরকারি কর্মচারী ফেডারেশনের। বাংলা আবাস যোজনার অনুদান প্রদানের আগে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। লক্ষ্মীর ভান্ডার ভুলে যাবেন, এই সুপারহিট প্রকল্পে 800 টাকা দিচ্ছে রাজ্য সরকার, সবাই পাবেন। আজ বিজেপির পরিষদীয় দলের বৈঠক। ফিরহাদ হাকিম আগে 2026 পর্যন্ত তৃণমূলে থাকুন। ধাক্কা বিজেপির সমঝোতায় সওয়াল ফের কংগ্রেস বামে। নভেম্বরের শেষে ঢুকবে 5 মাসের বকেয়া দিয়ে, সপ্তাহের শুরুতেই ধামাকা রাজ্য সরকারি কর্মীদের জন্য। ডিএ নিয়ে শীঘ্রই আসতে পারে বড় বার্তা, সরকারি কর্মীদের জন্য এলো বিরাট আপডেট। বাবার জুতোয় পা গলিয়ে উপনির্বাচনে রেকর্ড জয়, হারোয়ার সিকান্দার হাজি নুরুল পুত্র রবিউল। জাতীয় স্তরে দলের নীতি নির্ধারণ, আজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, বৃষ্টি দক্ষিণের কোন কোন জেলায়, আরো কমবে তাপমাত্রা, জাকিয়ে শীত কবে থেকে, আবহাওয়ার বড় আপডেট। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনের নথিভুক্ত সমস্ত রাজনৈতিক দলকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। যেমন বছরের আয় ব্যয়ের হিসেব অডিট করে পেশ করতে হয় জাতীয় নির্বাচন সদনে, তেমনি আবার প্রতিটি নথিভুক্ত রাজনৈতিক দলকে বছরে অন্তত দুবার সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠক ডাকতে হয়। তৃণমূলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি হল জাতীয় ওয়ার্কিং কমিটি। সোমবার বিকেলে কার্যত সেই নিয়ম রক্ষার বৈঠক ডাকা হয়েছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূলের সংবিধান থেকে শুরু করে গঠনতন্ত্রে কংগ্রেসই ঘরানার ছাপ স্পষ্ট। সর্বভারতীয় কংগ্রেসেও সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি হল ওয়ার্কিং কমিটি। আবার বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি হল পার্লামেন্টারি বোর্ড। তবে কালীঘাটের ঘনিষ্ঠ সূত্র মতে সোমবার বিকেলে কালীঘাটে নিয়ম রক্ষার বৈঠকই অনেক বড় হয়ে উঠতে পারে। কারণ এক বৈঠকে যেমন ধমক জুড়তে পারে কারো কারো কপালে, আবার বড় কোনো সিদ্ধান্তও নিয়ে ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এক পোড় খাওয়া নেতার কথায় শনিবার বিকেল থেকেই আবহাওয়ার অনেক বদল দেখা যাচ্ছে। কারণ শনিবার 2 রাজ্যের বিধানসভা ভোট ও বাংলায় 6টি বিধানসভার উপনির্বাচনের যে ফলাফল প্রকাশিত হয়েছে তা বাড়তি অক্সিজেন জুগিয়েছে কালীঘাটকে। লোকসভা ভোটে তৃণমূল 29টি আসনে জেতার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ফলাফল সেই আত্মবিশ্বাসের ওপরে যেন নতুন মাত্রা যোগ করেছে। বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে একটি সভা করার পরিকল্পনা করেছে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের। আর সেই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত করানোর উদ্যোগও শুরু হয়েছে। প্রশাসনের একাংশের কাছে খবর রয়েছে, বিভিন্ন ইস্যুতে রাজ্যের সরকারি কর্মচারী মহল ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে রয়েছে। কর্মচারী ফেডারেশন সূত্রে খবর, সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী মানস ভূঁইয়া এই বিষয়ে উদ্যোগী হয়েছেন। মুখ্যমন্ত্রীর তরফে সবুজ সংকেত মিললেই সভার প্রস্তুতি শুরু হবে জোর কদমে। মুখ্যমন্ত্রী সময় দিলেই কলকাতার কোথাও সভা আয়োজন করা হবে। প্রশাসন সূত্রে খবর, সংগঠনটি শাসক দলের সমর্থক হওয়ায় মুখ্যমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানিয়েছে। মনে করা হচ্ছে সরকারি কর্মচারীদের আয়োজিত এই সভায় আসলে মুখ্যমন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন। রাজ্যের একাধিক ঘটনা নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। এর মধ্যে যেমন রয়েছে মহার্ঘ ভাতা নিয়ে নানা অসন্তোষ, তেমনই রয়েছে আরজিকর ইস্যু। সরকারি হাসপাতালগুলিতে থ্রেড কালচারের তথ্য প্রকাশ্যে আসতেই অস্বস্তি যেমন বেড়েছে, তেমনই ক্ষোভ আরও বেড়েছে। এইসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার সভা করতে চায় তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন। তাদের প্রচেষ্টা শুরু হয়েছে সেই সময় যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত করানো যায়। এই সভায় মুখ্যমন্ত্রীকে উপস্থিত করানোর বিষয়ে কিছু সংগঠনগত স্বার্থ রয়েছে। কারণ রাজ্য সরকারি কর্মচারীদের কাছে ফেডারেশন বার্তা দিতে চায় যে মুখ্যমন্ত্রী তাদের সংগঠনের উপর ভরসা রাখেন। এই বার্তা সরকারি কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে সদস্য সংগ্রহ অভিযানেও গতি আসবে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক বলেছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছি। মন্ত্রী মানস ভূঁইয়া এই নিয়ে উদ্যোগী হয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাছে সময় চেয়েছেন। তার দপ্তর সবুজ সংকেত দিলেই কলকাতায় আমরা সবথেকে বড় সমাবেশে রাজ্য সরকারি কর্মচারীদের উপস্থিত করব। 2026 সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ফেডারেশনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছেন সংগঠনের নেতারা। আর সেই মতো নানাভাবে কর্মসূচি সাজিয়েছেন সংগঠনের নেতারা। তৃণমূল সমর্থিত কর্মচারী ফেডারেশনের সদস্য সংখ্যা বর্তমানে 2,48,000। আর এই সংখ্যা বৃদ্ধির জন্য সংগঠনের তরফে সদস্য সংগ্রহ অভিযান চলছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে জেলা কমিটিগুলিতে অনেক রদবদল করা হচ্ছে। রাজ্যের সরকারি দপ্তরে বিভিন্ন শাখা কমিটিগুলিকেও নতুন করে সাজানো হচ্ছে। স্বাস্থ্য দপ্তরে ফেডারেশনের কমিটি গঠনের ক্ষেত্রে পর্যালোচনা শুরু হয়েছে।
ট্যাব জালিয়াতি থেকে শিক্ষা নিয়ে সতর্ক নবান্ন। এবার বাংলা আবাস যোজনায় অনুদান প্রদানের আগে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের অ্যাকাউন্টে যাচাই করা হচ্ছে ছাকটির মতো। অ্যাকাউন্ট নম্বরের মতো আইএফএসসি কোড খতিয়ে দেখা হচ্ছে নিখুঁতভাবে। তারা গ্যাংয়ের জালিয়াতি রোখার পাশাপাশি স্বচ্ছতা দায়বদ্ধতার প্রতি প্রশাসনিক তাগিদ বেশ লক্ষণীয়। ট্যাব জালিয়াতি থেকে শিক্ষা নিয়ে আরো সজাগ বাংলার সরকার। বাংলার উন্নয়নের স্বার্থে জারি করা হচ্ছে কড়া নির্দেশিকা। তাই এবার বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে নিখুঁতভাবে। উল্লেখ্য, এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন 11 লক্ষ মানুষকে আবাস যোজনার ক্ষেত্রে বাড়ি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষেত্রে অনেকেরই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই কারণে আরো 1 লক্ষ উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ আবাস যোজনার ক্ষেত্রে 12 লক্ষ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি আরো 24 লক্ষ বাকি রয়েছে, তাদেরও আবাস যোজনা অন্তর্গত করা হবে সমীক্ষার পর। কেন্দ্র বঞ্চনা করা রাজ্য সরকার সুখী গৃহকোণ নির্মাণের নীল নকশা স্বচ্ছতা দায়বদ্ধতার সঙ্গে সম্পূর্ণ করতে উদ্যোগী। আবাস যোজনার ক্ষেত্রে নাম হবে বাংলার বাড়ি। মুখ্যমন্ত্রীর অভিযোগ 24,275 কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। কিন্তু রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবে নিজেরাই বাংলার বাড়ি প্রকল্পে মানুষকে বাড়ি করে দেবে। মমতাময়ী মুখ্যমন্ত্রী 2021 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার, যার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মহিলাদের জন্য আনা লক্ষ্মীর ভাণ্ডার। একদিকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের আর্থিক সুবিধা এবং বিশেষ স্কলারশিপ দেওয়ার জন্য চালু করা হয়েছে কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো প্রকল্পগুলি। জানিয়ে রাখি, সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই মেধাশ্রী প্রকল্প, যাতে অর্থের অভাবে পড়াশোনা থমকে না যায়। মেধাবী ছাত্রছাত্রীরা যাতে কোনো রকমের আর্থিক অভাব ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে এই প্রকল্প গড়া হয়েছে। এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। পড়ুয়া যদি আর্থিকভাবে দুর্বল হয় তাহলেই এর সুবিধা মিলবে। পরিবারের বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকা বা তার কম। অবশ্যই তাকে ওবিসি এবং এসএসসি সম্প্রদায়ের হতে হবে। পড়ুয়াকে 5ম থেকে 9ম শ্রেণীতে ভর্তি হতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের অন্য কোনো স্কলারশিপের অনুদান পেলে এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয়। জানিয়ে রাখি, এই প্রকল্পের মাধ্যমে 5ম থেকে 8ম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হবে, যার আওতায় শিক্ষার্থীরা বছরে 800 টাকা করে পাবে। শিক্ষার খরচ মেটানোর জন্য এই টাকা প্রদান করা হবে। উপনির্বাচনে পদ্ম লুটিয়ে জোড়া ফুল ফুটেছে বাংলা 6 বিধানসভা কেন্দ্রে। একদিকে যেমন মাদারিহাটের মতো উত্তরের আসনে প্রথমবার জয়ী হয়েছে তৃণমূল, অন্যদিকে হাড়োয়ার মতো আসনে জামানত জব্দ হয়েছে পদ্ম প্রার্থী। এক কথা, বিধানসভায় বিধায়কের সংখ্যা আরও কমেছে গেরুয়া শিবিরে। তা সত্ত্বেও শাসক শিবিরের কাছে ঝুঁকতে নারাজ বিজেপি। কোন রণকৌশলে বিজেপিকে বঙ্গের বুকে ধূলিসাৎ করতে সচেষ্ট তৃণমূল, সেই উত্তর খুঁজতেই এবার বসছে বিজেপির পরিষদীয় দলের বৈঠক। আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। আবার এই দিনই দুপুর 2টোয় বিজেপির এই পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শীতকালীন অধিবেশনে শাসকের বিরুদ্ধে ঝাঁজ বজায় রাখতে কি দ্রুত বৈঠকে বসেছেন শুভেন্দুরা? এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মাসখানেকের মধ্যে উপনির্বাচনে রানাঘাট, দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ হাতছাড়া হয়েছিল বিজেপির। তারই আগে উপনির্বাচনে তারা হেরেছিল শান্তিপুর, দিনহাটা, ধূপগুড়ি। এবার উত্তরবঙ্গে একটি আসন হারানোর পাশাপাশি ভোটও কমে গিয়েছে পদ্ম শিবিরের। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে সংগঠনের দুরাবস্থায় মনোবল হারাচ্ছেন বিধায়করা। শাসক দলের উপর রণকৌশলে চাপ সৃষ্টি হচ্ছে এবং পরিকল্পনা ব্যতীত বৈঠকে বিধায়কদের মনোবল বৃদ্ধি করতে পারেন বিরোধী দলনেতা। বিজেপির দুঃসময় নিয়ে নানা মত রয়েছে দলের অন্দরে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, উপনির্বাচনে এইরকমই হয়। তবে কি তৃণমূলে হাতে গোনা আর কদিন বাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের? কিচেন ক্যাবিনেটের অন্যতম সদস্য ফিরহাদ হাকিমের রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন এই প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। উপনির্বাচনের ফল নিয়ে ফিরহাদের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে শ্রমিকবাবু বলেছেন, আগে ফিরহাদ হাকিম 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলে থাকুন। উপনির্বাচন ঘিরে বড় কোনো প্রত্যাশা কোনো পক্ষেই ছিল না, কিন্তু আলাদা লড়ে পরিস্থিতি বুঝে নেওয়ার পর ফের সমঝোতার চর্চায় ফিরে এলো বাম এবং কংগ্রেস শিবির। রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটে কতদূর প্রকৃত জনসমর্থনের প্রতিফলন এবং কতটা জল আছে তা নিয়ে বিতর্ক আছে বিস্তর। কিন্তু পরপর উপনির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপির ভোট কমছে। এখনো পর্যন্ত এই প্রবণতায় ভোটের অঙ্কে লাভ হচ্ছে তৃণমূলেরই। তবে বিজেপির পতনের জেরে তৃণমূল বিরোধী পরিসরে জমি শক্ত করার জন্য বাম এবং কংগ্রেস সহ গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হয়ে লড়তে হবে। এই সওয়াল উঠে আসছে দুই শিবির থেকে।
প্রদেশ কংগ্রেস সভাপতি বদলের পর দলের জেলা নেতৃত্ব চেয়েছিলেন উপনির্বাচনে একা লড়ে শক্তি যাচাই করা হোক। ভোট পাওয়ার নিরিখে সেই পরীক্ষার ফল শোচনীয় হয়েছে তো বটেই। দলের পতাকা নিয়ে এলাকায় কাজ করার মতো স্থানীয় সংগঠন খুঁজে পাওয়া যায়নি। 5 জেলায় 6 কেন্দ্রের অধিকাংশ বুথে লোকও দিতে পারেনি কংগ্রেস। উপনির্বাচনের ফলকে অপ্রত্যাশিত না ধরলেও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী, প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য সহ দলের বড় অংশই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বামেদের সঙ্গেই চলা উচিত। তিনি প্রদেশ কংগ্রেসের দায়িত্বে থাকাকালীন 2016 সালে বামেদের সঙ্গে জোট করে কংগ্রেস যে প্রধান বিরোধী দল হয়েছিল বা 2021 সালে মেরুকরণের ভোটে ব্যর্থ হলেও তারপর একমাত্র উপনির্বাচনে তৃণমূলকে হারাতে পেরেছিল বাম কংগ্রেসের জোট। আর সেই তথ্যই স্মরণ করিয়ে অধীর বলেছেন, আরএসএস বিজেপি পেছন থেকে 2016 সালে তৃণমূলকে মদত না করলে ফল অন্যরকম হতো। মনে রাখতে হবে, বিজেপির কাছে তৃণমূল মূল বিপদ নয়। কেন্দ্র মহার্ঘ ভাতা বাড়ানোর পর থেকে একের পর এক রাজ্য সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে এবং সেই তালিকায় এবারে নাম লেখালো এই রাজ্য। দুর্দান্ত খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, জানুন আপডেট। কেন্দ্রে দেখানো পথে একের পর এক রাজ্য। গত মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে মোদী সরকার। 50% থেকে বাড়িয়ে মহার্ঘ ভাতা 53% করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে কেন্দ্র মহার্ঘ ভাতা বাড়ানোর পর থেকে একের পর এক রাজ্য সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর সেই তালিকায় এবারে নাম লেখালেন এই রাজ্য সরকার। কেন্দ্রের মতো রাজ্য সরকারি কর্মীরা এখন থেকে 53% হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন। পাশাপাশি সরকারি মদতপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও এবার থেকে ওই সমাহারেই দিয়ে পাবেন। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।